শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সারাদিনের খবর। প্রতিদিনের মতো এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজকে সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ বৃহস্পতিবার সিলেটে গরু ও ছাগলের গোশত বিক্রি করছেন না মহানগরী এলাকার ব্যবসায়ীরা। বুধবার দিবাগত রাত 1টার দিকে এক জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ গোশত বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এবং মাংস ব্যবসায়ীদের দাবি, সিলেট সিটি কর্পোরেশনের নির্ধারিত দামে তাদের গোশত বিক্রি করে লোকসান হচ্ছে। বারবার দাবি জানিয়েও সিসিক মূল্য বৃদ্ধি করছে না, তাই তারা বাধ্য হয়ে মহানগরী এলাকায় গরুর ও ছাগলের গোশত বিক্রি বন্ধ করে দিয়েছেন। তাদের এই ধর্মঘট চলবে অনির্দিষ্টকালের জন্য। এদিকে সিলেটে গরু ও ছাগলের গোশত বিক্রি বন্ধ করে দেওয়ার বিপাকে পড়েছে মহানগরী এলাকার রেস্টুরেন্ট, খাবার, হোটেল, পার্টি সেন্টারের মালিক ব্যবস্থাপকরা। কাস্টমারদের চাহিদা মেটাতে তারা প্রথম দিনেই হিমশিম খাচ্ছেন বলে জানা গেছে। সিলেট মহানগরীতে গোশত না পেয়ে সিলেটের বাইরে থেকে বেশি দামে সংগ্রহ করতে হচ্ছে। অনেকে সুনামগঞ্জ থেকেও গোশত নিয়ে আসছেন। এই বিষয়ে নগরীর জিন্দাবাজার এলাকার পালকি রেস্টুরেন্টের ম্যানেজার জানিয়েছেন, কাস্টমারদের চাহিদা পূরণ করতে হবে, তাদের কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ। হঠাৎ করে ব্যবসায়ীরা গোশত বিক্রি বন্ধ করে দেয়, তারা বিপাকে পড়েছেন। সিসি কর্তৃপক্ষের প্রতি জোর দাবি তাদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি দ্রুত সমাধান করা হোক। অপরদিকে সিলেটে গরু ছাগলের গোশত বিক্রি বন্ধ থাকায় চাপ পড়েছে নগরীর মুরগির দোকানগুলোতে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে এখনো পর্যন্ত কোনো বাড়তি দাম রাখার অভিযোগ পাওয়া যায়নি। নগরীর কয়েকটি মুরগির দোকান ঘুরে দেখা গেছে আগের মতোই বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, লাল মুরগি এবং সোনালী কক এবং অন্যান্য মুরগি। রিকেই বাজারে এক মুরগির দোকান জানিয়েছেন, কয়েকদিনের তুলনায় আজ বেচাকেনা ভালো, তবে এখনও দাম বাড়ার খবর পাওয়া যায়নি। যদি পাইকার বা খামার থেকে বাড়তি দামে কিনতে হয় তবে তারাও দাম বাড়িয়ে দেবেন। ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু এবং খাসির গোশত বিক্রি বন্ধ রাখবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দুর্নীতি মামলায় বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং সিলেটের মেয়ে ডক্টর জোবাইদা রহমানের আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশের জন্য আগামী 13 এপ্রিল দিন ধার্য করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার 7 এপ্রিল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সহ 4 বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য এই দিনটি ঠিক করে দিয়েছেন। আদালতে ডক্টর জোবাইদার পক্ষে শুনানি করেছেন আইনজীবী এজি মোহাম্মদ আলী। দুদকের পক্ষে শুনানি করেছেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। মামলা বাতিল প্রশ্নে জারি করা হলে রুল খারিজ করে 2017 সালের 12 এপ্রিল রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওই রায়ে জোবাইদা রহমানকে 8 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবাইদা রহমান। মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে 4,81,53,661 টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 26 সেপ্টেম্বর রাজধানীর কারফুল থানায় তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল বানুর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। গ্রেফতার হওয়ার পরে তিনি 2008 সালের সেপ্টেম্বরে মুক্তির পর স্ত্রী মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকে তারেক জুবাইদা লন্ডনে রয়েছেন। সিলেট নগরীর ছড়ারপাড় ও মাসিমপুর এলাকার মধ্যে সংঘর্ষকালে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদরউদ্দিন আহমেদ কামরানের বাসায় হামলা এবং ভাঙচুরের চালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতেই পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এই মামলা করেছেন কোতোয়ালি থানায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, এই ঘটনার ব্যাপারে তদন্ত এখনো চলছে। এখনো পর্যন্ত দুপক্ষের কেউ মামলা দায়ের করেনি, তবে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় কাউকে আটক করা হয়নি। উল্লেখ্য, নগরীর ছড়ারপাড় ও মাসিমপুরবাসীর মধ্যে বুধবার রাতে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়, ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকজন আহত হয়েছেন। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানের বাসভবন। বুধবার রাত 8:15টার দিকে সংঘর্ষের এই ঘটনাটি ঘটেছে এবং পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছে। গত কয়েকদিন থেকে সিলেট নগরীতে আগুন আতঙ্ক বিরাজ করছে। গত দুদিন মঙ্গল এবং বুধবার নগরীর দরগা গেট ও চৌহাট্টায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটে গেল এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে নগরীর দর্শন দেউরির 15 তলা ভবনের আর্কিডিয়া শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেট কারে ঘটেছে অগ্নিকাণ্ড। আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকেই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী এবং ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ দুপুর 12:30টার দিকে আর্কিডিয়া শপিং কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের 3য় বেজমেন্টে থাকা একটি প্রাইভেট কারের সামনে হঠাৎ করে আগুনের ধোঁয়া দেখা যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের 2টি টিম এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এই আগুন অন্যত্র ছড়ায়নি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়ির মালিক আর্কিডিয়া শপিং কমপ্লেক্সের 6 তলার বাসিন্দা দেওয়ান আজাদ মজিদ জানিয়েছেন, গাড়িটি পুরাতন। কিছুদিন আগে তিনি সেটি 5 লক্ষ টাকা দিয়ে একজনের কাছ থেকে কিনেছিলেন। চোখের সামনে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন, যার উপর নির্ভর ছিল জীবিকার সংস্থান আর পরিবারের ভবিষ্যৎ এবং 1 বছরের সকল আশা আকাঙ্ক্ষা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসলের সাথে ডুবে যাচ্ছে কৃষকের লাখ লাখ কৃষকের স্বপ্ন। বলছিলাম, সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ফসল ডুবের কথা। নির্ধারিত সময়ের আগেই বাঁধ নির্মাণ আর বাঁধ নির্মাণ কাজে সঠিক তদারকি না হওয়ার মাধ্যমে অনিয়ম দুর্নীতি রুখতে হয়তো পাহাড়ি ঢলের কবল থেকে রক্ষা করা যেত কৃষকদেরকে। বুধবার মধ্যরাতে দিরাই উপজেলার দ্বিতীয় বৃহৎ ফসলের হাওর চাপাতির হাওরে 5 হেক্টর কাঁচা ধান তলিয়ে যায়। উপজেলার জগদল ইউনিয়নের বৈশাখী বাঁধে ফাটল দেখা দিলে হাওরে প্রবেশ করে পানি। অনেক চেষ্টা করেও ঠেকানো যায়নি পানি প্রবেশ। সকাল হওয়ার আগেই পানির সাথে তলিয়ে যায় এই হাওরের জগদল, তারল এবং করিমপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবিকার অন্যতম উৎস বোরো ধান। অসময়ে ক্ষেতের ধান তলিয়ে যাওয়ায় দেনার টাকা আর ভবিষ্যতের অন্য পরিবারের অন্যান্য সংস্থান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এর আগে গত শনিবার সর্বপ্রথম নজরখালি বাঁধ ভেঙে তলিয়ে গিয়েছিল জেলার তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের 3000 বোরো ফসল। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে বাঁধ ভেঙে ধর্মপাশা উপজেলার চান্দরসোনার তালা, ঘানিয়াপুর হাওর, সাল্লা উপজেলার কৈন্দা হাওর এবং দিরাই চাপাতি এবং টঙ্গীর হাওর সহ ছাতক সুনামগঞ্জ সদর অন্তত 12টি হাওরের বুড়ো ফসল তলিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী 3 জুন। একই সঙ্গে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের যোগ্যতার শর্ত কমানোর বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে। 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত অনলাইনে এবারের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হবে। সব ইউনিটেই আবেদন ফি 350 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1000 টাকা। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় 2021-22 ভর্তি শিক্ষাবর্ষের পরীক্ষার বিষয়ে সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। গতকাল বুধবার ডিনস কমিটির সভায় সুপারিশগুলো সভায় অনুমোদিত হয়েছিল। এবারের ভর্তি পরীক্ষা আগের মতোই 5টি ইউনিটে দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। এসব সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদনের কথা থাকলেও কোনো পরিবর্তন আসার সুযোগ নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মোহাম্মদ সামাদ। দেশের 32টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2021-22 শিক্ষাবর্ষের স্নাতককে গুচ্ছভর্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই বছর নতুন করে আরও 3টি বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত হয়েছে। গত বছরে 3টি গুচ্ছে 29টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেছিল এবং এই বছর গুচ্ছভুক্ত নতুন 3টি বিশ্ববিদ্যালয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে উপাচার্যগণের সঙ্গে ইউথজিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষার সময়সূচি আগামী শুক্রবার 8 এপ্রিল অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় জানানো হবে। আর এই বছর প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপন হতে পারে বলে জানানো হয়েছে। সাশ্রয়ী মূল্যে বরাদ্দকৃত টিসিবির পণ্য রাতের আধারে একটি মুদি দোকানে বিক্রি করতে এসে ধরা পড়েছেন 2 ব্যক্তি। তাদের কাছ থেকে 270 লিটার তেল, 300 কেজি ডাল, 300 কেজি ছোলা এবং 300 কেজি চিনি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাতে কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় তাদেরকে আটক করে পুলিশ। এই ঘটনায় আজ বৃহস্পতিবার মুদি দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত 2 ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম এবং আশরাফ আলী। তাদের মধ্যে আব্দুল কাইয়ুম মালবাহী পিকআপ ভ্যানের চালক এবং আশরাফ আলী তার সহযোগী। এই ঘটনায় বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জ বেলনা এলাকায় মুদি দোকানি মোহাম্মদ এরশাদকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। পার্বত্য অঞ্চলের 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বৈশাখী মেলা জমে উঠেছে। মেলা ঘিরে উৎসবের জোয়ার বইছে রাঙামাটিতে। বৃহস্পতিবার ছিল বৈশাখী মেলার চতুর্থ দিন। বিকেল 3টা থেকে শুরু হয় বৈশাখী মেলার নানা আনুষ্ঠানিকতা। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা তরুণীরা মেতে উঠেছে তাদের ঐতিহ্যবাহী খেলাধুলায়। ত্রিপুরা সম্প্রদায়ের গড়াই নৃত্য, তঞ্চঙ্গাদের খিলা খেলা এবং চাকমাদের ছিল বেম্বো খেলা। খেলা দেখতে মেলাস্থলে ভিড় জমিয়েছিল পাহাড়ি বাঙালিরা। সকল সম্প্রদায়ের সম্পৃক্ত মেলবন্ধন এক আনন্দময় পরিবেশ সৃষ্টি করেছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট চত্বরে। অন্যদিকে বেচা বিক্রি বেড়েছে নৃগোষ্ঠীর 49টি স্টলে। দূর দূরান্ত থেকে আসছেন হাজারো দেশি বিদেশি পর্যটক। সন্ধ্যা নামলে স্থানীয় পাহাড়ি বাঙালিদের উপস্থিতি চোখে পড়ার মতো থাকে। পুরো মেলা জুড়ে আছে নৃগোষ্ঠীদের ইতিহাস, ঐতিহ্য, তাদের পোশাক পরিধান, বস্ত্র, অলংকার, বাঁশবেতের তৈরি নানা জীবন জীবিকার সব সরঞ্জাম। এবারে জাতীয়। যুক্তরাষ্ট্রের পুতিনের 2 মেয়ে মারিয়া এবং ক্যাটরিনার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এটা নিয়ে সাংবাদিকরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে মুখ্য প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। পুতিনের পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞার বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,
এটা বোধগম্য নয় এবং ব্যাখ্যার যোগ্য নয়। ভ্লাদিমির পুতিন নিজের পরিবার নিয়ে সবসময় গোপনীয়তা রক্ষা করে চলেন, ফলে তার মেয়েদের সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে পুতিনের বড় মেয়ে মারিয়া, বর্তমানে তার বয়স 35 এবং তিনি রাশিয়ার সেন্ট পিটারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন। এরপর তিনি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন এবং বর্তমানে তিনি এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে কাজ করছেন এবং মেডিসিনে কেরিয়ার গড়েছেন। এবং তার পুতিনের ছোট মেয়ে ক্যাটরিনার বয়স 30 এবং তিনি রক অ্যান্ড রোল নামে বিশেষ একটি নাচের নৃত্যশিল্পী ছিলেন। অর্থনৈতিক সংকটের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ শহরগুলো। আন্দোলনকারী সাধারণ মানুষ ও বিরোধী দল সবাই যৌথভাবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের পদত্যাগের দাবি জানাচ্ছেন। এরই মধ্যে জানা গেছে দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজপাক্ষে। স্থানীয় সময় গতকাল বুধবার রাতে তিনি দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার গণমাধ্যম। সিলন ট্যুরের বিমানবন্দর প্রতিনিধি বলছে, বুধবার রাত 10:30টার দিকে নিরুপমা দুবাইয়ের উদ্দেশ্যে শ্রীলঙ্কা ছেড়েছেন। কলম্বোর অদূরে পাতুনায়কের আন্তর্জাতিক বন্দর বিমানবন্দর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এয়ারলাইন্স এমিরেটস UK 655 ফ্লাইটে তিনি শ্রীলঙ্কা ছেড়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন দেশ এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করলে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। বাংলাদেশে সর্বশেষ 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে পরপর 3 দিন মৃত্যুশূন্য দিন কাটল। এই সময় 44 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের দিনই সংখ্যা ছিল 36 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 6,744 নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.65। গতকালই হার ছিল 0.61%। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, এখনো পর্যন্ত দেশে 19,51,947 জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এই পর্যন্ত সুস্থ হয়েছেন 18,86,636 জন এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 627 জন। প্রতি 100 জনের সুস্থতার হার 96.66 এবং এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট 29,123 জন। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।